আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন। বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় উম, আরোহণ করেছে যথাযথ নির্বাচনের মাধ্যমে, যেটা কে আদর্শ নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়া বলা চলে। সেই ধারাবাহিকতায় আজকে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে তার আজকে কি অবস্থা বাংলাদেশের মানুষ জানে না। তার যারা সমর্থক, তাকে যারা খুবই ভালোবাসে, তার কর্মীরা, তারা কিন্তু জানে না আজকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা। হুম এই সব কিছুই হতো না। হতো কি যে বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ, যারা ভালো মানুষ, যারা রাজনীতিতে সঠিক গুরুত্ব পাওয়ার কথা, তারা আম, বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন। সবার মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ রয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে ইউনূস এবং বাধ্য হয়ে তারেক রহমান এবং বিএনপি যে রাজনীতি করছেন, এটা তো আসলে কোনো মুমূর্ষু মানুষ বা অসুস্থ মানুষ ডিজার্ভ করে না, তাই না? কতটা দুর্ভাগ্য নিয়ে একজন মানুষ, অর্থাৎ আমি এটা বেগম খালেদা জিয়াকে বলছি না, মানে একজন মানুষের আহ মানুষকে কতটা নিষ্ঠুরতার মধ্যে ফেলে দেওয়া যায় শুধু রাজনৈতিক কারণে, সেটা তো বিএনপি আর ইউনূস এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা ওনার শেষ সময়ের যে একটা মানবিক পরিস্থিতি, এটাকে এনক্যাশ করার জন্য যেই ধরনের আপনার চাতুর্য, যে ধরনের রাজনীতি করছে, সেটা বেগম খালেদা জিয়ার সাথে অনেক নিষ্ঠুরতা না? সেটা তো হতো না যদি উনি বেঁচে থাকতেন। হ্যাঁ, অসুস্থতা থেকে বেঁচে আসতেন, অথবা ওনার যদি সময় শেষ হয়ে যেত, সবকিছু কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী হতে পারতো যদি ওই আদর্শ সিচুয়েশনটা বজায় থাকতো। তার মর্যাদার সাথে আহ, মর্যাদার সাথে একেবারে আপনার পরিপূর্ণভাবে খাপ খায়, এমন অবস্থায় কিন্তু তিনি এই পরিস্থিতিতে থাকতেন। আজকে কিন্তু সেটা নাই। কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে। হ্যাঁ, আমিও কল্পনা করি, আমি জানি যে হয়তো এটা সম্ভব না, কিন্তু আসলে যে কোনো মানুষই তো চায় যে তার দেশটা একটা ভালোভাবে চলুক, সেখানে গণতন্ত্র থাকুক, সেখানে সেই দেশটা আধুনিক রাষ্ট্র হয়ে উঠুক। এটা তো উম যে কোনো বোধ বুদ্ধি বিবেকবান মানুষের বা একজন ভালো নাগরিকের চাওয়া পাওয়া, তাই না? আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের সেই আদর্শ পরিবেশটা নাই। কিন্তু কেন নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা না থাকার কারণ হলো বিএনপির মূল সমস্যাটা আসলে বিএনপি বোঝে, কিন্তু সেখান থেকে তাদের বের হয়ে আসার কোনো চেষ্টা কিন্তু কখনো করা হয় নাই, হয়তোবা এটা করাও যায় না। সেটা হলো বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে। উনি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ইত্যাদি, ঠিক আছে, কিন্তু উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন, কাদেরকে নিয়ে গঠন করলেন? উনি গঠন করলেন মুসলিম লীগের লোকজনদের নিয়ে। আর কাদেরকে নিয়ে? ওই যে ন্যাব ভাসানী, অর্থাৎ চীনপন্থী চীনপন্থী বামপন্থীদের নিয়ে, যারা মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যেই লোকগুলা গোলাম আজম নিজামী বা এগুলা হতে পারেনি, ভাগ্যচক্রে বামপন্থী হয়ে গেছে, ওগুলোই চীনপন্থী। আসলে মূলত দুটোরই মন মানসিকতার মধ্যে যথেষ্ট মিল আছে, এবং এই দুইটা পক্ষই সভ্যতার জন্য, বাংলাদেশের জন্য তো বটেই, মোটা দাগে মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাণী। এবং জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, এর সাথে তো জামাত আছে, একই জিনিসগুলা কিন্তু তারেক রহমান কিন্তু সেটাকে বহন করে চললেন। কিন্তু বেগম খালেদা জিয়ার সময় পর্যন্ত যেটা ধারণা করা হয়, উনি একটা ইমেজ উনি গড়ে তুলেছিলেন যে চরমপন্থী মৌলবাদী এদের প্রভাবটা কম ছিল। কিন্তু 2001 থেকে 6 সাল পর্যন্ত সময় আমরা যখন দেখলাম যে তারেক রহমান বিএনপির এবং বিএনপি সরকারের ক্ষমতা প্রয়োগ করছেন নিজের কর্তৃত্বে, তখন থেকে কিন্তু বিএনপির সাথে চরমপন্থী দলগুলোর অঙ্গাঅঙ্গি ভাব, ভালোবাসা, এগুলো এমন ভাবে হলো, সেখান থেকে বিএনপির আসলে ফিরে আসারও কোনো চেষ্টা ছিল না, এবং বিএনপিকে ওখান থেকে আলাদা করাও যায় নাই। সেই অবস্থায় আজকে যখন তারেক রহমান নাম নিয়ে হোক না নিয়ে হোক 71-এর কথা স্মরণ করিয়ে দেন, জামাতের 71-এর ভূমিকা, এইটাতে বোঝা যায় যে তারেক রহমান বর্তমানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক দুর্দশা কত নিচে নেমেছে, যে সবচেয়ে ভালোবাসার যে দল ওনার জীবনের, তাদেরকে উনি বর্তমানে
অন্তত পরোক্ষভাবে হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই সমালোচনা কি অন্তরের সমালোচনা? এটা কি তারেক রহমানের পক্ষে সম্ভব? সম্ভব হতে পারে। আমরা যদি কল্পনা করতে পারি যে সলিমুল্লাহ যদি 55 বছর বয়সে একজন সেকুলার প্রগতিপন্থী মানুষ থেকে 60 বছর বয়সে পুরোপুরি একজন জঙ্গিতে পরিণত হতে পারে, তাহলে তারেক রহমান 45-55 বছর বয়সে একজন পুরোপুরি মৌলবাদী রাজনৈতিক নেতা থেকে 55 বা 60 বছর বয়সে আজকে উনি কেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক নেতা হতে পারবেন না? জিনিসটা তো আসলে কল্পনা করা যায়, তাই না? কল্পনা করা যায়, কিন্তু আমি যেটা বুঝি যে আসলে এটা পারা সম্ভব না। সম্ভব যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। সেই সচেতনতা কি আমরা তারেক রহমানের থেকে আশা করতে পারি? আমরা দেখলাম যে 2024-এ যে জঙ্গি উত্থান হলো, সেখানের মূল শক্তি কিন্তু ছিলেন তারেক রহমান, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। জঙ্গিরা হাজার হাজার সেখানে মানব বোমা সরবরাহ করেছে, অর্থাৎ আত্মঘাতী জঙ্গি, কিন্তু তারেক রহমানের দল থেকেও এসব অনেক আত্মঘাতী জঙ্গি সেখানে এসে তারা এসে মূল শক্তিটা ওনাকে দিলেন, অর্থাৎ এই জঙ্গি উত্থানে এই 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 শক্তিটা তারা জোগালো, জুগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে তারা সক্ষম হলো। কিন্তু পরবর্তীতে এখন তাদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব লড়াই চলছে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো অবস্থাতেই বিএনপি কোনোভাবেই হালে পানি পাচ্ছে না। এবং তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসতে পারলেন না, এবং প্রতিটা যুক্তি ওনার পক্ষ থেকে যেগুলা দেয়া হয়েছে, অর্থাৎ যুক্তিটা আসলে উনি তো আর খুলে বলেননি, মানুষ যেগুলো নিয়ে আলোচনা করছে যে উনি কি এই বিলাতে ওনার যে পলিটিক্যাল অ্যাসাইলাম সেটার জন্য বসে আছেন, মানে অ্যাসাইলাম চলে যাবে এই জন্য উনি বাংলাদেশে আসছেন না, এটা আমার কাছে খুবই হাস্যকর যুক্তি মনে হয়। সব মিলে বোধহয় এখন যে যুক্তিটা বিএনপি বা বিএনপির পক্ষে যারা কথা টথা বলে তারা দাঁড় করাতে চাচ্ছে যে তারেক রহমানের জীবন হুমকি সম্মুখে, এবং তারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে জামাত মৌলবাদীরা তারেক রহমানকে মেরে ফেলতে পারে। এখানে আমার মনে একটা খুব আজকেই একটা খুব গভীর প্রশ্ন আসলো। 2004 সালে যদি এই কথাটাই সত্য হয় যে তারেক রহমান প্রাণ ভয়ে বাংলাদেশে আসছেন না, অর্থাৎ উনি ওনার নিরাপত্তার কথা চিন্তা করে, তাহলে কি ওনার মনে কোনো জায়গায় ওই জিনিসটা গেঁথে গেছে? 2004 সালের 21শে আগস্ট যে জঙ্গি হামলাটা উনি করলেন শেখ হাসিনার উপর, সেখানে উনি দেখেছেন না এটার ভয়াবহতা কি রকম হতে পারে এবং জঙ্গিরা কত নিষ্ঠুর এবং কত নিখুঁতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে? তারেক রহমান কি তাহলে নিজের কৃতকর্মের দ্বারাই কি ট্রমাটাইজড? কিন্তু এছাড়া তো আসলে তার বাংলাদেশে না আসার কোনো কারণ দেখি না। তার সামনে নাকি উন্মুক্ত পথ, এবং তিনি তো বাংলাদেশের আরেকটা জিনিস দেখবেন যে 2024 সালের জঙ্গি উত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে সরল রৈখিকভাবে এগিয়ে যাচ্ছিল, সেটা অনুযায়ী তারেক রহমানের কিন্তু 5 আগস্টের জঙ্গি সাফল্যের পরে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসার কথা। উনি যে এই শুরুতে বাংলাদেশে চলে এসে এই সুযোগ এই জঙ্গিদের এই বিজয়কে ক্যাপিটালাইজ করলেন না বা করতে পারলেন না, এটা কিন্তু ভবিষ্যতে গভীর, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যারা ফলো করেছেন একেবারে বিশেষ করে 1990 বা 91 সাল থেকে, তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে থাকবে যে সব ধরনের আপনার সূত্র বলে যে তারেক রহমান তখনই চলে আসার কথা ছিল, কিন্তু উনি কেন আসলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না, তবে এটা অবশ্যই ভবিষ্যতে বড় একটা গবেষণার বিষয় হবে। কিন্তু আমার মনে ওই প্রশ্নই থেকে যায়, তারেক রহমান যদি তার নিরাপত্তা বা তার প্রাণের মায়া নিয়েই চিন্তিত, তাহলে কি 2024-এর 21শে আগস্টের গ্রেনেড হামলা কি ওনাকে ট্রমাটাইজ করেছে? অর্থাৎ ওনার নিজের সংগঠিত কাজ বা ওনার তত্ত্বাবধানে করা কাজই কি ওনাকে এই ধরনের আতঙ্কগ্রস্ত করেছে? আর যদি মনে করি যে ভাবা হচ্ছে যে বেনজির ভুট্টোর মতো তারেক রহমানকে উড়িয়ে দেওয়া হবে, তাহলেও কিন্তু দেখেন আমরা ওই একই বৃত্তে বন্দী আছি। তারেক রহমানদের প্রিয় দেশ বা জামাতের প্রিয় দেশ, যে দেশে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে, আমি এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ওগুলোর সাথে মেলাবো না। এই পুরো জিনিসটা একটা সন্ত্রাসী, এইটা পুরোপুরি একটা সন্ত্রাসের আওতাভুক্ত একটা আলোচনার জিনিস, যে তারেক রহমানের প্রাণ সংহারের আশঙ্কা আছে জঙ্গিদের হাতে। তাও তো এটা অত্যন্ত নিকৃষ্ট মানের উদাহরণ। তারেক রহমানরাই তো এই কন্ট্রিবিউশন করেছেন বাংলাদেশে, এই জঙ্গিরা এই জায়গায় আসবে এবং এখন তারেক রহমানের প্রাণ নিয়ে নিবে। এবং এটাও সত্য যে এই জঙ্গিরা তো তারেক রহমানের প্রাণ সংহার করতে, জঙ্গিরা তারেক রহমানের প্রাণ সংহার কেন, একজন আরেকজনের প্রাণ সংহার করে ফেলতে। বা শফিক, যে এখন জঙ্গিদের বাংলাদেশের অফিসিয়াল নেতা, শফিক বা তাহের, এই যে জঙ্গিগুলো আছে আর কি এই উচ্চ পর্যায়ে,
এদের কারো যদি প্রাণ সংহার করে ফেললে, জঙ্গিদের যদি উদ্দেশ্য চরিতার্থ হয়, তারা তো 1 সেকেন্ডে করে ফেলবে। এর মধ্যে জঙ্গি মাসুদ নাকি ঘোষণাও দিয়েছে যে মানে এরা তো দিয়ে দেয়, এবং এরা যেসব ধর্মীয় হাদিস মেনে এগুলা চলে, সেখানে তো আসলে সব ধরনের কৌশল, সব ধরনের চাতুর্য, সব ধরনের অপরাধ সেখানে তো স্বীকৃত, এবং স্বীকৃত না শুধু, বাঞ্ছনীয়ও বটে। যাই হোক, আমরা তারেক রহমানের কথায় ফিরে আসি। তারেক রহমান সাহেব যেই ভাবমূর্তি বর্তমানে বাংলাদেশে দেখালেন, যেখানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা মানুষ সবাই ভেবেছিল যে উনি 5 আগস্টের পরে এসেই সব এনক্যাশ করবেন, যা যা তিনি অর্জন করেছেন সেটা কিছুই হলো না। এখন তিনি বাংলাদেশও আসতে পারছেন না, একেবারে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা ছাড়া বা যাই হোক। এইখানে তারেক রহমানের অনেক ধরনের সীমাবদ্ধতা। আমি আসলে, আপনারা আমার টোন দেখে বুঝতে পারছেন, আমি তারেক রহমানের প্রতি কোনো ধরনের বিরূপ ভাব পোষণ করি না, অর্থাৎ উনি রাজনৈতিকভাবে যতটুকু ডিজার্ভ করেন ততটুকু ছাড়া। এবং আমি এটাও সম্মান করি যে, যদি অত্যন্ত দুঃখের সাথে, যে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে। এই মানুষগুলো আমাদের সাথে সাথে বলতে হবে, এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় না, এরা ছিল মুসলিম লীগ। যে মুসলিম লীগের ভূত আমরা কাঁধে করে বেড়াচ্ছি, সেই একেবারে আমাদের কলোনিয়াল অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে, সেই ভূত তারেক রহমানের পেছনে এখন এরা ঐক্যবদ্ধ, তাই না? তো এই অবস্থায় তবে আজকে তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারলেন না, বা আসছেন না, বা আসতে দেরি করছেন, এইটা তারেক রহমানের, ওনার রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক সাহস, রাজনৈতিক দূরদর্শিতা, এবং যদি উনি এই ইউনূসের, কি বলবো, ইউনূসের আশীর্বাদ নিয়ে রাজনৈতিক ক্ষমতা গ্রহণও করেন, বাংলাদেশের সরকারও গঠন করেন, প্রতিটা জিনিসের উপর উনার আজকের যে দুরবস্থা, আমি এটাকে কাপুরুষতা বলবো কিনা জানি না, খোলা চোখে সেরকম বলতেই হয়, এটার কিন্তু বিশাল একটা প্রভাব থাকবে। এবং উনি যে সত্যিকার অর্থে বাংলাদেশের মতো একটা জটিল রাষ্ট্র চালানোর, এমনকি মুসলিম লীগের বা বিএনপির প্রতিনিধি হয়েও সেই যোগ্যতাটা যে উনি অর্জন করেন নাই, অর্থাৎ ছোটখাটো ব্যাপারকে যে উনি সাহস নিয়ে মোকাবেলা করতে পারেন না, মানুষের সামনে এটাই ফুটে উঠেছে। তাহলে তারেক রহমানকে আমাকে একটা পরামর্শ দেওয়া যায় না এই অবস্থায়? আমি মনে করি তারেক রহমানের থেকে আমি যেটা আশা করব, যে আপনি পৃথিবীর স্রোতের দিকে নজর দিন। আপনার অনেক কথাবার্তায় সেগুলা উঠে আসে মাঝে মধ্যে, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে আমি প্রচুর নিষ্ঠুরতা দেখি। অর্থাৎ 2004 সালের 21শে আগস্টের তারেক রহমানকে কিন্তু আপনার শরীরের ভাষায় আমি কিন্তু ওটাই দেখি, কিন্তু আপনার টুইট বা ইত্যাদি মাঝে মধ্যে পড়ে দেখি যে এগুলোতে অনেক ভালো ভালো কথা আছে। আপনি পারলে পৃথিবীর দিকে নজর দিন, দেখুন এই পৃথিবীতে মৌলবাদ, জঙ্গিবাদ, যেগুলোকে আপনি ভালোবেসে এসেছেন, যেগুলোকে আপনি 2004 সালের 21শে আগস্ট ব্যবহার করেছেন, অদ্যাবধি ব্যবহার করেছেন, হয়তো বর্তমানে একটু একটু কঠিন পরিস্থিতিতে আছেন, এই ফোর্সটার না কোনো ধরনের বিজয় কোনোদিন হবে না। এরা যে কোনো সমাজের জন্য এরা একটা অভিশাপ। আমরা অত্যন্ত দুর্ভাগা একটা জাতি যে এই অভিশাপটা আমাদের জাতীয় জীবনে সবচেয়ে শক্তিশালী, কিন্তু এদের কিন্তু ধ্বংস অনিবার্য। আপনি যদি এই ধ্বংসের অংশীদার হতে চান, সেটাও আপনার হাতে আছে সেই ক্ষমতা, অথবা আপনি শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করেন। আমি জানি করবেন কিনা, বা শেখ হাসিনাও এটা কিভাবে দেখবেন, কারণ আসলে জঙ্গি উত্থানের পর তো আপনারাই আওয়ামী লীগকে পিটিয়ে মেরে ফেলছেন, এবং পুলিশ টুলিশ যা কিছু হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, এটাতে তো বিএনপিরই সবচেয়ে বেশি অংশগ্রহণ, এবং সাথে সাথে আপনাদের চাঁদাবাজিতে সারা বাংলাদেশ কিন্তু বুঝে গেছে, সামান্য সচেতন মানুষও, আপনারা কি ধরনের সরকার রাষ্ট্রকে উপহার দিবেন। অর্থাৎ 2001 থেকে 6 সাল পর্যন্ত যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটা হয়তো এবার আরো বড় আকারে আপনি প্রদর্শন করতে যাবেন। মোট কথা হলো, আপনার সীমাবদ্ধতার শেষ নাই, আপনার দলের সীমাবদ্ধতার শেষ নাই, আপনার কোনো পজিটিভ ডেমনস্ট্রেশন কিন্তু রাজনীতিতে নাই। এখন যেটা আছে সেটা হলো, আপনি যেটা এনক্যাশ করতে পারছেন, মানুষের সহানুভূতি পাচ্ছেন, সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রতি যে নিষ্ঠুরতা আপনারা করছেন। আপনি তো ছেলে হিসাবে ইচ্ছে করে করছেন, এটা আমি বলবো না, যদিও এই নিষ্ঠুরতা আপনার সাথে কিন্তু ইকুয়েট করা হয়েছে। আপনি শেখ হাসিনাকে উড়িয়ে দিয়ে আপনি বেগম খালেদা জিয়াকে উড়িয়ে দিতেন বা কিছু একটা করবেন, এই ধরনের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে। আমি স্পেকুলেশনে গেলাম না, কিন্তু সেটা হলে তো আর আপনাকে দিয়ে কোনো কিছু আশা নাই। কিন্তু নিষ্ঠুরতা তো হচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে, তাই না? একজন মানুষ, সাবেক একজন প্রধানমন্ত্রী কি এই নিষ্ঠুরতা উনি ডিজার্ভ করেন? আপনার মা হিসাবে করেন না। আপনি ইগো ছেড়ে যা যা করেছেন সেই 2004 সালের 21শে আগস্ট, কিংবা এই যে খুন খারাপি আপনারা করলেন, আপনার লোকজন করলো, আপনার ইচ্ছাই করেছে অনিচ্ছাই করেছে, সেটা বড় কথা না। 32 নাম্বার আপনি ভেঙেছেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এবং এটা কিন্তু সবাই বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে। এগুলোকে অতিক্রম করে
আপনি চেষ্টা করতে পারেন শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে আপনারা সবাই জঙ্গিদের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে আবার দ্বিদলীয় একটা শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন কিনা, অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ আপনারা মিলে মুক্তিযুদ্ধের চেতনার বেসিসে একটা দীর্ঘমেয়াদী সরকার পরিচালনা করতে পারেন কিনা। আপনারা দুই পক্ষ যদি ইগো তো মানুষ সহজে ছাড়তে পারে না, আমার উপদেশ তো আর আপনার কানেও যাবে না, আমি শিওর। আমি ওবায়দুল কাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে ওবায়দুল কাদের সাহেব আপনি পদত্যাগ করে আপনি একটা ছোটখাটো কমিটি গঠন করে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন যে আপনি আর কোনো আওয়ামী লীগের পদ পদবিতে থাকবেন না, আপনি যথেষ্ট পেয়েছেন, আপনি দুঃখিত, আপনি 2024 জঙ্গি উত্থানের এই 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 মানে এই যে এত বড় ঘটনা ঘটে গেল, আওয়ামী লীগ যে এটা সামলাতে পারলো না, এর জন্য আপনি দায়িত্ব নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আপনি শেখ হাসিনাকে গোপনে বা আপনি পর্দার আড়ালে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন। এটা যদি ওবায়দুল কাদের করতো, দেখেন ওবায়দুল কাদেরের যত ব্যর্থতা আছে, ওনার যেসব মানসিক রোগ ধরা পড়েছে, এগুলো সব মানুষ কিন্তু ভুলে যেত। ইতিহাস বলতো যে ব্যর্থতার পরেও কিন্তু এক উদারতার পরিচয় দিয়েছিল ওবায়দুল কাদের, যে এই বিপর্যয়ের পরে তার ভূমিকা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে অনেক বেশি সাহায্য করেছিল। কিন্তু ওবায়দুল কাদেরের কি সেই বুদ্ধি আছে আমার কথা শোনার মতো? সেটা নাই। তারেক রহমান তো হয়তো আমার এই কথা শুনবেন না, অসুবিধা নাই, কিন্তু আমি আন্তরিকভাবে আপনাকে পরামর্শটা দিচ্ছি তারেক রহমান, আপনি শেখ হাসিনার সাথে বসতে পারবেন কিনা আমি জানি না, কারণ আপনার তো যথেষ্ট খুন খারাপি, পুলিশ হত্যা থেকে সবকিছুর সাথে জড়িত হয়ে গেছেন। আপনার লোকরাই সদম্বে ঘোষণা দিয়েছে যে তারাও পুরো দমে জঙ্গিদের সাথে তালে তাল মিলিয়ে পুলিশ খুন করেছে, চাঁদাবাজি, আওয়ামী লীগ খুন, এগুলো তো আছেই। তবে আপনি চাইলে কিন্তু আপনার ভালো হবে আপনি যদি আপনার ইগোটাকে বাদ দিয়ে দেন। কারণ হলো 2004 সালের 21শে আগস্ট আপনি যেই মানবাধিকার লঙ্ঘন করেছেন বাংলাদেশ, অর্থাৎ সেটা যদি 100 হয়, শেখ হাসিনার 16-17 বছরের সবগুলো মানবাধিকার লঙ্ঘন এক হবে না, মানে ওজনে। সেই রকম কিন্তু আমলনামা আপনার খাতায় আছে। তবুও বাংলাদেশের স্বার্থে আপনি যদি মনে করেন যে আপনি সত্যি বাংলাদেশের জন্য কোনো ভূমিকা রাখতে চান, আমি যেই পথে বললাম সেই পথে আপনি চেষ্টা করে দেখতে পারেন। অন্যথায় আপনার আসলে ভবিষ্যতে রাজনৈতিক, আপনি প্রধানমন্ত্রীও হতে পারবেন, আপনার কিছুই হবে না, কিন্তু আপনি নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে সাহস, নিজের যে রাজনৈতিক প্রজ্ঞাহীনতা ইতিমধ্যে প্রদর্শন করেছেন, এবং আপনার যে কন্টিনিউয়াস একটা টেন্ডেন্সি হলো জঙ্গিবাদের দিকে ধাবিত হওয়া, এগুলোই হলো ইতিহাসে আপনার নামটা ওইভাবেই লিখবে। আর ইতিহাস কিন্তু জঙ্গিরা লেখে না, ইতিহাস লেখে আমার মতো সেকুলার স্কলাররা। হ্যাঁ, সেখানে আপনি আপনার স্বরূপে আপনি উপস্থাপিত হবেন, প্রতিস্থাপিত হবেন। আর আমি যে পরামর্শটা দিলাম সেটা হলে, আমি ওবায়দুল কাদেরকে যে পরামর্শটা দিয়েছিলাম, যেটা শুনলে ওবায়দুল কাদের একটা জলে একটা তারা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারতো, আপনিও আপনার যথাযোগ্য সম্মান নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে, মানে রাজনৈতিক ইতিহাসে আপনি থাকতে পারবেন। একটা দৃশ্য একটু চিন্তা করে দেখেন তো, আগামী নির্বাচন যদি হয়, আমি সবসময় বলি নির্বাচনে বহু খেলা এখন বাকি আছে, এই নির্বাচনটা হইলে পরে এটা ব্যালট পেপার একটা তো হবে। এই ব্যালট পেপারটা তেমনি বিচিত্র একটা ব্যালট পেপার হবে, 2-3 রকমের ব্যালট পেপার হবে, ইয়েস নো ভোটের ব্যালট পেপার হবে, ইয়েস এর ভেতরে আবার আরো ইয়েস নো আছে। তার মধ্যে যদি ব্যালট পেপারের মধ্যে নৌকা প্রতীকটা থাকে, তাহলে সিনেমাটা কি হইতে পারে? মানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ইলেকশন করতে দিল না, আওয়ামী লীগের নিবন্ধন নাই, কিন্তু ব্যালট পেপারের নৌকা প্রতীক আছে। প্রতীকের ছিল অবস্থাটা কি তৈরি হবে? আমার তো ধারণা যে বাংলাদেশের বহু নির্বাচনী আসনের হিসাব পাল্টে যাবে শুধু নৌকা প্রতীকটা থাকলে। মানে ওই প্রতীকে এমন পরিমাণ কিছু ভোট পড়বে যে ভোটটা নৌকা প্রতীক না থাকলে হয়তোবা কেউ না কেউ XYZ পাইতো, পায়া নির্বাচনের পরিস্থিতি চেঞ্জ হতো। আচ্ছা, মোদ্দা কথা যে ঘটনাটা ঘটছে অন্য জায়গায়, বাংলাদেশের নির্বাচন কমিশনই একটা ঘটনা ঘটেছে। সেই নির্বাচন কমিশন প্রবাসীরা ভোট দিতে পারবেন, প্রবাসীদের ভোটের জন্য যে পোস্টাল ব্যালট ছাপিয়েছে, সেই পোস্টাল ব্যালটে যে 120টা প্রতীক রাখা হয়েছে, সেই 120টা প্রতীকের মধ্যে নৌকা প্রতীক আছে। এটা নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, তারা বলছে, খবর যেটা প্রকাশ হয়েছে, যে সেখানে 120টার মধ্যে 56টা বিভিন্ন দলের বোধহয় দলীয় প্রতীক, আরো স্বতন্ত্র প্রতীক আছে, এবং সেখানে নৌকা প্রতীকটা আছে। এবার নৌকা সহ যখন প্রবাসীদের কাছে এই ব্যালট পেপার যাবে, তখন যে রিপোর্টটা আমরা দেখলাম সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে প্রবাসীরা যদি ধুমায়া নৌকায় ভোট দিয়ে ছবি ছাড়ে যে আমরা নৌকায় ভোট দিছি সোশ্যাল মিডিয়ায়, তখন অবস্থাটা কি হবে? এত কিছু রিপারকেশন আছে। আবার কেন নিবন্ধন নাই আওয়ামী লীগের, সে নিবন্ধন না থাকার পরেও এখানে আপনার নৌকা প্রতীক রাখা হয়েছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না। তারা বলছে দেখবো, আচ্ছা এটা হাতে আসলে পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে, কেন এটা আছে না আছে, নিশ্চয়ই এগুলো নিয়ে বহু কাহিনী ঘটবে। কিছু প্রশ্ন করি,
ধরেন যদি সত্যি এরকম হয়, বিশ্বরে বোঝানোর জন্য, বোকা বানানোর জন্য নির্বাচনে আগে আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগ ইলেকশন করলো কি করলো না, আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্ত নিল কি নিল না, এটা পরের বিষয়। কিন্তু যেহেতু মানে এই কলকাঠিটা সরকারের হাতে, সরকার নিষেধাজ্ঞাটা তুলে নিল, তাহলে কি এই পথ খোলা রাখা যে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিশ্বরে দেখানো যে আওয়ামী লীগের তো আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি, নির্বাচন করতে দিচ্ছি, সেই জন্য ব্যালট পেপারে তো তখন আবার ইলেকশনের 5 দিন 7 দিন 10 মানে তফসিল ঘোষণার 2 দিন আগে বা তফসিল ঘোষণার সাথে সাথে তো আর ব্যালট পেপার চেঞ্জ করা যাবে, এখন তো করতে হবে এই কাজগুলো, তো এখন ব্যালট পেপার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আরো কাহিনী আছে, আরো কাহিনী হলো যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন, এইটা দিনকে দিন যত দিন যাচ্ছে এই গভর্নমেন্টের জন্য টাফ থেকে টাফ হচ্ছে, দেশের ভেতরে দেশের বাইরে। দেশের ভেতরে বিশাল ভোটার গোষ্ঠী বাদ পড়বে, বাদ পড়লে পরে যে তকমাটা আওয়ামী লীগের উপরে আছে সেই তকমাটা এই গভর্নমেন্টের উপরে আসবে, যে দেশে একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে তোমরা ইলেকশন করো। বাংলাদেশের মানুষ এটার স্টাইল বানায় ফেলছে বলতে তাহলে 20 বছর ধরে, যে অংশ যখন ক্ষমতায় থাকবে সে আরেকটা অংশ বাদ দিয়ে ভোট করে ফেলবে, সেরকম একটা দোষ, একটা চাপে পড়বে। আর আন্তর্জাতিক মহল তো তারা চাপ দিচ্ছে যে তোমরা ইনক্লুসিভ নির্বাচন করো। ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের মানুষ যদি তাদেরকে নাকচ করে দেয়, তাদেরকে বলে যে তারা একটা আসন পাবে না, তাহলে তার সত্যিকারের প্রমাণ হয়ে যায় একটা একেবারে নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড সেরকম হইলে পরে। এখন খটকাটা কোথায় লাগছে? খটকা দেখেন এক জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি এখন যে সিনারিও আছে, যদি তফসিল ঘোষণার পরে এই সিনারিও থাকে, এই জাতীয় পার্টি ইলেকশনে অংশ নেবে, এই প্রশ্ন রয়ে গেছে না শক্তিশালী ভাবে। সেই সময়ে যখন নির্বাচন কমিশন ব্যালট পেপারে এই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা রাখে, এমন তো না যে নৌকা প্রতীক আর কাউকে দিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল নৌকা প্রতীক তারা ইলেকশন করবে। নৌকা এবং আওয়ামী লীগ দুটো সমান্তরাল, এবং বাংলাদেশের বহু ভোটার আছে, বিপুল সংখ্যক ভোটার, তারা আওয়ামী লীগ এবং নৌকা তারা সমান্তরাল, তারা এর বাইরে ভোট দিতে অভ্যস্ত না। এটা বিএনপির ক্ষেত্রে, বিএনপি তো এরকম বহু ভোটার আছে, মিডল এজ বয়স্ক ভোটার আছে, ধানের শীষের বাইরে তারা ভোট দিবে, এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার। তো এখন সেই নৌকা প্রতীক যদি রয়েই যায় শেষ পর্যন্ত, তাহলে এই নির্বাচন আস্তে আস্তে, আমি যে বলি যে নির্বাচন আস্তে আস্তে জল আরো বহু দূর করাবে। একটা দুইটা বিষয় তো না, আজকে আমি একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছিলাম, খুবই সিনিয়র রাজনীতিবিদ, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ। তো প্রশ্ন করলে পরে আমি জিজ্ঞেস তিনি বলছেন যে নির্বাচন তো মনে তফসিল টফসিল ঘোষণা করছে, হয়ে যাবে। আমি তো বললাম হয়ে তো যাবে, কনফিডেন্ট তো পাই না। বললো এটা তো ঠিক বলছো, কনফিডেন্ট তো পাই না, যে এই যে কালকে পরশু যাবো সমাবেশ করতে, সমাবেশ করে বক্তব্য দিয়ে সব মনে হবে নির্বাচনটা কি হবে, তারপরে আস্তে আস্তে প্রচার প্রচারণা চালাবো, তাও মনে হবে নির্বাচনটা কি হবে, ভোটের দিন ভোট দিয়ে এসব মনে হবে নির্বাচনটা কি হবে, ভোট শেষ হলে পরে মনে হবে ফলাফলটা কি প্রকাশ হবে। আমি বললাম আরো একটু বাকি আছে, সেটা হলো ভোট শেষ হওয়ার পরেও ক্ষমতা হস্তান্তরটা কি ঠিক মতো হবে। তো কনফিউশন গিয়ে এই মাত্রায় পৌঁছেছে, এবং এই দেশে বর্তমানে ডক্টর ইউনূস সরকার যেই সিচুয়েশন তৈরি করেছে 16 মাসে, বাংলাদেশে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না, ইভেন আমার তো মনে হয় যে সরকারের যারা একেবারে ডক্টর ইউনূসের অন্তর্জামী ছাড়া, ডক্টর ইউনূসের অন্তর বোঝা ছাড়া আর কোনো মানুষ অবশিষ্ট আছে যিনি কনফিডেন্ট, হ্যাঁ চোখ বন্ধ করে একটা ভোট হচ্ছে এবং এই সরকার বিদায় নিচ্ছে, নতুন সরকারের হাতে ক্ষমতা দিচ্ছে, ফলে এই যে চট করেই পোস্টাল ব্যালটে নৌকা চলে আসাটা, এটা খুব সহজ হিসাব মিলাতে ইচ্ছে করে না। তারেক রহমান যখন বলেন যে গত এই 16 বছরের আগে 16 বছরে যা দেখেছেন গত 16 মাসে তিনি এর কোনো পরিবর্তন দেখেন নাই, তখন এই বক্তব্য নিশ্চয়ই খুব খুব সিগনিফিকেন্ট। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, এই বাংলাদেশে এই বিএনপির এবারের ডক্টর ইউনূস সরকারের সময় যত ভুল ত্রুটি, যত রকম অন্যায় মেনে নেওয়া, এটা বিএনপিকে শেখ হাসিনা 16 বছরের চেয়ে বেশি পিছিয়ে দিয়েছে। মানে এই সরকার, আমি বলি যে এই সরকারের সময় যত মব, অন্যায়, অপরাধ যা যা হয়েছে না হয়েছে, বিএনপি এবং তারেক রহমান তারা সেটা একেবারে খুব চোখ বন্ধ করে তারা এটা মেনে নিয়েছেন, এবং এই মেনে নেওয়ার দায় এখন তাকে মেটানোর চেষ্টা করতে হচ্ছে। বাংলাদেশে বহু আগে থেকে বহু মানুষ বলেছেন, আমি একজনের উদাহরণ দিই, তিনি হচ্ছেন ডক্টর ফজলুর রহমান। তিনি তো বলতে বলতে রীতিমতো তার দল থেকে বহিষ্কার হলেন। তিনি বললেন যে এই বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, 5 আগস্টের মধ্যে দিয়ে একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে আর একটা স্বাধীনতার বিপক্ষে। বিএনপিকে অবস্থান নিতে হবে স্বাধীনতার পক্ষে, কিন্তু বিএনপি দোদুল্যমনতায় পড়ে যায়, তারা স্পষ্ট যেন স্বাধীনতার পক্ষে অংশ নিতে পারছিল না। তারেক রহমান, আজ আমি যখন 8 ডিসেম্বর 2025 কথা বলছি, তার আগের দিন তিনি এসে বহু সময় নষ্ট করার পরে তিনি স্বাধীনতার ইতিহাস মনে করলেন, ইতিহাস মনে করে তিনি তার প্রতিপক্ষ জামাত ইসলামী দোষারোপ করলেন, কিন্তু সে যে লেট হয়ে গেছে, বহু লেট। আচ্ছা, তারপরে তো বললেন। এখন মানুষ যদি ভাবে যে এবার চাপে পড়তে পড়তে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তারেক রহমান এই কৌশলগুলো নিচ্ছেন, তাহলে তো মানুষকে দোষ দেওয়া যায় না। আচ্ছা, সেই চাপটা বাদ দিলাম। এবার আসেন তারেক রহমান সবশেষ কি বলছেন, যে গত 16 বছরে যা দেখেছি 5 আগস্টের পরে তার পরিবর্তন হয়নি। তারেক রহমান
তাহলে আপনি কেন 5 আগস্টের পরে 16 মাস অপেক্ষা করলেন? 16 মাস কেন আপনি বললেন না এই মপতন্ত্র, আইনের শাসন, এই যে লাগাতার মামলা বাণিজ্য, আপনার নেতাকর্মীরা যেসব মামলা বাণিজ্য করছে, যেসব হয়রানি করছে, রাজনৈতিক সহিংসতা করছে, সেসব বিষয়ে আপনি তখন নীরব ছিলেন। এটা মানুষের মধ্যে যে ধাক্কা তৈরি করেছে, যাক শেষ তো এসে তারেক রহমান মুখ খুলেছেন, সেটার একটা প্রভাব নিশ্চয়ই রাজনীতিতে আছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 16 বছরে দেশে যে রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিরাজ করেছে, 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরেও সেটি কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি বলছেন যে পরেও সেটি কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, গত 16 বছরে আমরা যা দেখেছি দুঃখজনক হলো 2024 সালের 5 আগস্টের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। এখন তিনি সন্দেহ করছেন যে বোধহয় পরিবর্তন হয়নি, এটাই বোধহয় একটু আফসোসের। তিনি রেগুলার কথা বলছেন ভার্চুয়ালি বিএনপির প্রোগ্রামে। দলীয় নেতাকর্মীদের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত প্রার্থীর চেয়ে দলের প্রতীকেই আসল। এটা খুব সিগনিফিকেন্ট। আজকে জানেন যে একজন তার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে চলে এসেছেন। তো নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো। এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল বিএনপি, এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। আমি আর বিশেষ দিকে যাবো না, শুধু এইটুকু আপনাদেরকে বলি, এই সরকারের সময় এসে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমানের কিছুটা তির্যক সমালোচনা এবং আওয়ামী লীগ সরকার যে দোষে দুষ্ট, আওয়ামী লীগ সরকার 24-এর 18-14 যে নির্বাচন করেছে, এই সরকার সেরকম একটি একতরফা নির্বাচন দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় তার নিজস্ব বাহিনী ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা যে ধরনের কর্মকাণ্ড করতো, এই সরকারের সময় এই সরকার ছেড়ে দিয়েছিল বিএনপিকে সেগুলো করার জন্য, এবং তারা আবার একটা সাব টিম তৈরি হয়েছিল এনসিপি বা বৈষম্য বিরোধীরা। তারা আওয়ামী লীগের পিরিয়ডে যা হয়েছে তাই করেছে। আইন, আদালত, ব্যাংক, বিমা, সরকারি নিয়োগ, সরকারি বদলি, পদায়ন, সবকিছুই আওয়ামী লীগ সরকার যেই দোষে দুষ্ট, তার চেয়ে বহুগুণ দোষে দুষ্ট হয়ে এই 16 মাস দেশ শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। তারেক রহমান এখনো বিস্মিত হননি। তিনি শুধু বলেছেন যে এখনো তার মনে হচ্ছে, আমি জানি বা আমরা মনে করতে পারি কিনা, যে তারেক রহমান যখন কনফিডেন্টলি এটা ভাববেন তখন দেখবেন যে আরো বেশি দেরি হয়ে গেছে কিনা। ভালো থাকবেন, সুস্থ